আসসালামু প্রিয় শিক্ষার্থীরা এন্ড আমার সিনিয়র জুনিয়র সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আজকে দ্বিতীয় ক্লাস, আজকে ক্লাস 2। 2 হইলো এখানে আমরা মূলত বেসিক নিয়ে আলোচনা করব। আমাদের নেট বই আছে, মাস্টার্স বই আছে। এগুলোর ভিতরে যে বেসিকটা পুরো কোর্সটা আমি সম্পূর্ণ করব। আজকে দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস। আশা করি সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। যদি ক্লাসটা দেখতে পারেন, আমি আশা করতে পারি 100% গ্যারান্টি দিতে পারি প্রোনাউন শেষ। এই প্রোনাউন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। প্রশ্ন আসলো তাহলে প্রোনাউনটা কি? আমি গত ক্লাসে 1 নাম্বার ক্লাসে পড়ছি নাউন, আজকে পড়বো প্রোনাউন। তাহলে প্রোনাউনটা কি? প্রোনাউন কি? এটা কায়না মাথার দেয়? এটা কায়না মাথার দেয় না। প্রোনাউনটা কি আমি একটু বলতেছি। আমরা নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহার করি তাদেরকে কি বলে? প্রোনাউন বলে। মানে আমরা একটা প্যাসেজ বা একটা সেন্টেন্স লিখতে গেলে বা স্পিকিং এর ক্ষেত্রে বলেন, ঠিক আছে? সবগুলো ক্ষেত্রে আমরা কিন্তু বারবার নাউনের উচ্চারণ করলে এটা কেমন জানি শোনায়। এটা শ্রুতি মধুর হয় না। ঠিক আছে? যার কারণে আমরা একটা নামের পরিবর্তে এর প্রোনাউন ফর্ম ইউজ করি। আজকে এই প্রোনাউন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আশা করি প্রোনাউনটা কাকে বলে এটার আমার বিস্তারিত লিখতে হবে না, সংজ্ঞা লিখতে হবে না। আমি আজকে প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। শুধু খালি প্রোনাউন জানলে হবে না। এটার অনেক ক্লাসিফিকেশন আছে। তো দেখেন, প্রোনাউনের ক্লাসিফিকেশনে যদি আসি, তো এখানে আমাদের প্রোনাউনের ক্লাসিফিকেশন 1 নম্বরে আছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। 2 নম্বরে আসে, আমি পার্সোনাল প্রোনাউন কাকে বলে আমি একটু ব্যাখ্যা করব। 2 নম্বরে আছে, আমি একটু দেখাই। আমি প্রোনাউন গুলো লিখে নিলাম যাতে আপনাদের অধৈর্য না লাগে। তাহলে আমরা জানি প্রোনাউনের ক্লাসিফিকেশন আছে পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন এন্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে? সো আমি আগে একটু চারটাকে বিস্তারিত ব্যাখ্যা করব, একটু অপেক্ষা করেন। দেখেন, আমরা এখানে জানি সাবজেক্ট ফ্রম, অবজেক্ট ফ্রম, পসেসিভ ফ্রম, ডাবল পসেসিভ, জাস্ট আমি ডাবল পসেসিভ দিলাম, এরপরে রিফ্লেক্সিভ। আপনারা যারা এই চারটা মুখস্থ রাখতে পারবেন তাদের ক্ষেত্রে আর এই প্রোনাউন নিয়ে কোনো ঝামেলা হবে না। বেশ কয়েকটা প্রোনাউন এখানে শেষ হবে। ঠিক আছে? আমি কি লিখলাম? সাবজেক্ট ফ্রম, অবজেক্ট ফ্রম, পসেসিভ ফ্রম। একটু দেখেন, একটু লেট হইতেছে। আই, আই এর অবজেক্ট ফ্রম মি, পসেসিভ ফ্রম মাই, ডাবল পসেসিভ ফ্রম মাইন। ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ, ঠিক আছে? এরপরে হি, হি এর অবজেক্ট ফ্রম হিম, পসেসিভ ফ্রম হিজ, হ্যাঁ, ডাবল পসেসিভ ফ্রম হিজ, হিজেই। ঠিক আছে? আর রিফ্লেক্সিভ ফ্রম হিমসেলফ, শি, শি এর অপোজিট ফ্রম হার, হার। আগে লিখে নিই। সো দেখেন, আমি লিখে নিছি, যেমন সাবজেক্ট ফ্রম, অবজেক্ট ফ্রম, পসেসিভ ফ্রম, ডাবল পসেসিভ ফ্রম, রিফ্লেক্সিভ ফ্রম। এই যে এই চারটা আছে, এই চারটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ছিল সাবজেক্ট, অবজেক্ট এন্ড পসেসিভ। নারেশনের ক্ষেত্রে আমি কিন্তু নারেশনের ক্লাস সমাধান করে দিছি। নারেশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ছিল এটা। ঠিক আছে? এই যে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ না জানলে নারেশন কিচ্ছু করা যাবে না। আর যদি এটা জানে তাহলে একদম 2-3 মিনিটের নারেশন শেষ। ঠিক আছে? একদম ইজিলি নারেশন শেষ। জাস্ট খালি ক্লাসটা করে আসবেন চ্যানেলে, দেখবেন একদম ক্লিয়ার। তো দেখেন, আমি এখানে বলি এই যে আই, হি, শি, ইউ, দে, ইট, এগুলো সবগুলো কিন্তু প্রোনাউন। আর এগুলোর বলে পার্সোনাল প্রোনাউন। কি বলে? এই যে পার্সোনাল প্রোনাউন। এটা বলতে পারি পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? আচ্ছা, অবজেক্ট প্রবলেম আমরা প্রোনাউনের ক্ষেত্রে নিব না। এরপরে পসেসিভ, এই যে এটা বলে পসেসিভ অ্যাডজেক্টিভ। কি বলে? আমি নিচে লিখি, এটা বলে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। আর ডাবল পসেসিভ প্রোনাউন বলে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। যেটা আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ ডিটারমিনারও বলতে পারি। কি বলতে পারি? এবার ডিটারমিনারও বলতে পারি। তো মজার একটা বিষয় হলো সকল ডিটারমিনারই কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়।
আর পসেসিভ ফর্ম যেহেতু একটা অ্যাডজেক্টিভ ডিটারমিনার, তাহলে এটার কি অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। এটা বলে পসেসিভ প্রোনাউন, এটা বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমরা কি বুঝলাম? প্রোনাউনের ক্লাসিফিকেশনে আমার কিসে ছিল? পার্সোনাল প্রোনাউন শেষ হলো, পসেসিভ প্রোনাউন শেষ হলো, রিফ্লেক্সিভ প্রোনাউন শেষ হলো। আমি কিন্তু তিনটে অলরেডি শেষ করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এই চারটা মুখস্থ রাখবো। সাবজেক্ট ফর্মরে বলে পার্সোনাল প্রোনাউন, অবজেক্ট ফর্ম থাকবে, পসেসিভ ফর্মরে বলে পসেসিভ অ্যাডজেক্টিভ, যেটা প্রোনাউন বলা যায় না বা পসেসিভ ডিটারমিনার বলা যায়, হ্যাঁ। আর এটা বলে কি? পসেসিভ প্রোনাউন, আর এটা বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন একটু দেখবেন, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্লাসিফিকেশন আছে দুই প্রকার, একটা হলো প্লুরাল আর একটা সিঙ্গুলার। প্লুরাল আর একটা কি? সিঙ্গুলার। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্লাসিফিকেশনে রিফ্লেক্সিভ প্রোনাউন কত প্রকার? দুই প্রকার, একটা হলো প্লুরাল আর একটা কি? সিঙ্গুলার, ঠিক আছে? একলা একলা ভিডিও করতেছি তো, তাই বারবার দেখতে হয়, হ্যাঁ, যে ভিডিও ঠিক আছে কিনা। একটা হলো প্লুরাল আর একটা সিঙ্গুলার। এন্ড প্লুরাল কোনগুলো? দেখেন, এই যে সেলস যুক্ত যেগুলো আছে, সেলস, বিইএস, সেলস, বিইএলবিইএস, সেলস, এই যে সেলস যুক্ত থাকলে এটা হবে কি প্রোনাউন? সেলফ যুক্ত থাকলে এটা হবে প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন। আর যেটার মধ্যে এলফ যুক্ত আছে, হ্যাঁ, এলএফ যুক্ত আছে, এই যে সেলফ, এসইএলএফ, সরি, এসইএলএফ, সেলফ। আর এসইএলবিএস থাকলে হবে সেলফস, থাকলে হবে প্লুরাল। আর এসইএলএফ থাকলে কি হবে? সিঙ্গুলার, ঠিক আছে? তো এইখানে তাহলে আমি এটা বলতে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা আবার প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা আবার প্লুরাল, ঠিক আছে? তো সিঙ্গুলার এন্ড প্লুরাল ভাবে দুইভাবে রিফ্লেক্সিভ প্রোনাউনটারে ভাগ করা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে দেখেন আমরা কি করলাম, এই যে আমরা এটা কি করলাম, এখানে দেখেন পসেসিভটারও কিন্তু দুই ভাগে ভাগ করছে। ডাবল পসেসিভ ফর্ম দিয়ার্স, এটারে প্লুরাল করা যায়, ইউরসটারে প্লুরাল করা যায়, হার্সটারে প্লুরাল করা যায় না, হিজটারে প্লুরাল করা যায় না, মাইন্ডারে প্লুরাল করা যায় না। এই যে মাইন্ড প্লুরাল হবে না, হিজ প্লুরাল হবে না, দেয়ার হার্স প্লুরাল হবে না, ইউরটা প্লুরাল হবে, কারণ ইউর তোমরা বোঝায়, ঠিক আছে? তোমরা বোঝায়। দেয়ারটা প্লুরাল হবে, ইটসটা বা সিঙ্গুলার হবে, ঠিক আছে? তো আমরা কি কি শেষ করলাম আজকে? পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভটা মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনাদের জবে তো থাকবে, আপনারা মাস্টার্স বইটা উল্টায় প্রোনাউনের ক্লাসিফিকেশন, এই ক্লাসটা শেষে প্রোনাউনের ক্লাসিফিকেশনে যে ক্লাসটা করার পরে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, যেগুলো বিসিএস এর প্রশ্ন, জবের প্রশ্ন, ঠিক আছে, অ্যাডমিশনের প্রশ্ন। আপনারা শুধু খালি মিলাইবেন আর দেখবেন, ম্যাজিক দেখবেন যে একদম শেষ, এক ক্লাসে ফিনিশ, ঠিক আছে? এখন চলে এসে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই যে দেখেন ডেমনস্ট্রেটিভ, এই ডেমনস্ট্রেটিভটার উৎপত্তিটা কোথায় থেকে আসে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উৎপত্তিটা আসে দি থেকে, ডিফিনিট আর্টিকেল দি থেকে আসে, সরি, ইনডিফিনিট আর্টিকেল দি থেকে আসে। ডেমনস্ট্রেটিভ উৎপত্তির স্থল কোথায়? ইনডিফিনিট আর্টিকেল দি থেকে। এই ইনডিফিনিট আর্টিকেল দি থেকে ডেমনস্ট্রেটিভের উৎপত্তি আসে। আর ডেমনস্ট্রেটিভের ফর্ম হইছে দিস, দেজ, দ্যাট, দোজ, দিস, দেজ, দ্যাট, দোজ। ডেমনস্ট্রেটিভ চারটা মূলত দুইটা, একটা হলো দিস এবং দ্যাট। আবার দাও ধরতে পারেন, দা, দিস, দ্যাট, এগুলো ডেমনস্ট্রেটিভ ধরতে পারেন, ঠিক আছে? তো এখানে দেখেন দিস, এইগুলো কিন্তু দি থেকে উৎপত্তি, হ্যাঁ। দিস এর প্লুরাল ফর্ম দেজ, দ্যাট এর প্লুরাল ফর্ম দোজ। তাহলে দিস হলো সিঙ্গুলার, দেজ হলো প্লুরাল, তাহলে দিস থেকে দেজ আসছে, দ্যাট হলো সিঙ্গুলার, দোজ হলো কি? প্লুরাল। এখন মজার একটা বিষয় হলো ডেমনস্ট্রেটিভ ইউজটা কোথায় হয়? ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য, আপনাদের জন্য বলবো যে ডেমনস্ট্রেটিভ ইউজ হয় আপনাদের মডিফায়ারে ডেমনস্ট্রেটিভ থেকে মার্ক থাকবে, 100% থাকবে। আমি মডিফায়ারের একটা ক্লাস আপলোড করছি আমাদের এই যে চ্যানেলটা আমাদের, আপনারা ইডুভার্স, ইডু আর সি, বিইউআর সি, ইডুভার্স শামিম, এই যে চ্যানেলটার মধ্যে আপনারা চার্জ করবেন, চার্জ করার সাথে সাথে আপনারা আমার লোগো দেখতে পাবেন, পিক আছে, ওই লোগোতে ক্লিক করলে আপনারা কি করবেন? প্লেলিস্টে যাবেন। প্লেলিস্ট থেকে যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছেন, এসএসসি স্টুডেন্ট আছেন, তাদের আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, মডিফায়ার এন্ড নারেশন ইতিমধ্যে শেষ করা হয়েছে, ঠিক আছে? আপনারা ওই ক্লাসটা দেখে আসবেন। সরি, মডিফায়ার একটা ক্লাস দেওয়া হয়েছে, মডিফায়ার বাকি ক্লাসগুলো দেওয়া হবে, ঠিক আছে? আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্টে জানাবেন যে আসলে ক্লাসগুলো কি ভুল হইতেছে বা কোনো ত্রুটি আছে কিনা, বা আরেকটু কিভাবে গুছাইলে সুন্দর হয়, আপনারা জানাবেন। দেখেন এখানে দিস এবং দ্যাট হইলো সিঙ্গুলার, সিঙ্গুলার, দেজ এবং দোজ হলো প্লুরাল, দেজ এবং দোজ কে? প্লুরাল।
এটা হলো সিঙ্গুলার, এই দুটো কি বলে প্লুরাল, মনে থাকবে। এটা হলো সিঙ্গুলার, এই দুটো কি প্লুরাল, এগুলো সিঙ্গুলার, এগুলো কি প্লুরাল। আচ্ছা, এরপরে দ্যাট এবং দোজ বসে দূরে বুঝাতে, দূরে বা অতীত বুঝাতে, অতীত, অতীত বুঝাতে। এই দ্যাট এবং দোজ কি দূরে বা অতীত বুঝাতে বসে। আর দেজ এবং দোজ কাছে বোঝায়, কোথায় বোঝায়, কাছে। দেজ এবং দোষ কোথায় বোঝায়, কাছে বোঝায়। দ্যাট এবং দোষ অতীতে বা দূরে বোঝায়, ঠিক আছে। দিস এবং দেজ কাছে, দেজ এবং দ্যাট হলো সিঙ্গুলার, দেজ এবং দোজ হলো কি প্লুরাল। আমি একটু উদাহরণ নিই, দেখেন। আমি যদি বলি দেয়ার আর সাম স্টুডেন্টস ইন ক্লাস, একটু দেখেন, দেয়ার আর সাম স্টুডেন্টস ইন, আমি যেহেতু একটা ক্লাসে আছি, আমি আমার কোচিং সেন্টারে আছি, আমি এই ক্লাসটা নিয়ে উদাহরণ করি। তো মনে করেন আমি বললাম যে এই ক্লাসে কি আছে, কিছু স্টুডেন্টস আছে, যেহেতু সাম একটা ডিটারমিনার, হ্যাঁ একটা ফুরাল ডিটারমিনার, যার কারণে আমি একটা ফুরাল কে দিলাম, নাউন দিলাম, ঠিক আছে। এনে দিস ক্লাস হবে না দ্যাট ক্লাস হবে না দিস ক্লাস হবে না দোস ক্লাস হবে, একটু দেখাই। যেহেতু ক্লাসটা আমার কাছাকাছি, তাহলে আমি লিখতে পারি দিস ক্লাস। আচ্ছা, এখানে যদি আমি ক্লাসেস দিতাম তখন কিন্তু দেজ এর পরিবর্তে কি হয়ে যেত, দেজ হয়ে যেত, প্লুরাল হয়ে যেত। কারণ প্লুরাল নাউন প্লুরাল ডিটারমিনার গ্রহণ করে, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ডিটারমিনার গ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলতাম দেয়ার ওয়ার সাম স্টুডেন্টস, আবার অনেকে মনে করবেন না যে স্টুডেন্টস আছে দিকে আমি দেশ দিব, না, এখানে যে নাউনটা বসবে নাউনটা মডিফাই করবে, এটা যেমন একটা মডিফাইং ওয়ার্ড, যেটা আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, ঠিক আছে। এটা কিন্তু ক্লাসেস এর উপর নির্ভর করে, এটা যদি সিঙ্গুলার থাকে, নাউনটা সিঙ্গুলার থাকলে এটা সিঙ্গুলার হবে, নাউনটা প্লুরাল থাকলে কি হবে, প্লুরাল হবে। দেয়ার ওয়ার সাম স্টুডেন্টস, আমার তো স্টুডেন্টস দিতে হবে সামের কারণে, ইন, হ্যাঁ, ওই ক্লাসে, দেখেন ওয়ার আছে, অতীতের একটা ক্লাস আমি নির্দেশ করতেছি, ক্লাস। তো ওই অতীতের ক্লাসটা কি আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, অনেকে জব করতেছে, অনেকেই আহ ইউনিভার্সিটিতে আছে, অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, অনেকেই অনার্স করতেছে, ঠিক আছে, অনেকেই ডিগ্রিতে আছে, সবার জন্য শুভকামনা, ঠিক আছে। তো দেখেন, এখানে দেয়ার ওয়ার সাম স্টুডেন্টস ইন ক্লাস, তাহলে এনে কি হবে, দ্যাট ক্লাস কি হবে, দ্যাট ক্লাস। কেন দ্যাট ক্লাস হবে বলেন তো একটু, দ্যাট ক্লাস কেন হবে, দ্যাট ক্লাস কেন হবে, এই যে দ্যাট ক্লাস হবে, কারণ অতীত বুঝাইতেছে, এই যে অতীত বুঝাইতেছে, ঠিক আছে। তাহলে আমাদের আলোচনায় কি হইলো, ডেমনস্ট্রেট, ক্লিয়ার হইলো নাকি। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে আমাদের রিলেটিভ প্রোনাউন কোনগুলো। আচ্ছা, রিলেটিভ মানে কি, রিলেশন তৈরি করা, কার সাথে রিলেশন তৈরি করে, দুইটা ক্লোজের সাথে তৈরি করা। একটা সেন্টেন্স একটা সেন্টেন্সের ভিতরে যখন দুটো ক্লোজ বসে, ক্লোজ কাকে বলে, আর এই ক্লোজের তো উদাহরণ দিয়েছিলাম, মনে আছে, যারা স্টুডেন্ট আছে এরা জানে, ক্লোজের উদাহরণ ছিল মাথায় কি থাকে, তরকারি বোঝা থাকে। এটা আরেকদিন ক্লোজের ক্লাসে আমি দেখাবো, একটা ক্লাসে ক্লোজ ফিনিশ, ঠিক আছে। সো দেখেন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনে কি কি আছে, রিলেটিভ প্রোনাউনে কাজ কি, রিলেটিভ প্রোনাউনের কাজ কি, দুটো ক্লোজ একত্রিত করে। আমি আগে লিখি, দেখুন, যেমন আই সো এ ম্যান, আমি একটা উদাহরণ নিই, হু ওয়াজ মাই ফ্রেন্ড। এই বন্ধু বান্ধব আবার রাগ করেন না, ঠিক আছে, এখনো বন্ধু আছেন, আমি জাস্ট উদাহরণের লাগে লিখছি, ও ওয়াজ মাই ফ্রেন্ড, যে আমার বন্ধু ছিল, এখন নাই বলবো না, ঠিক আছে, এখনো আছে। তো দেখো, আই সো এ স্টুডেন্ট, সরি আই ম্যান, আমি একটা মানুষকে দেখছিলাম, হু ওয়াজ মাই ফ্রেন্ড। আচ্ছা, এখানে হোর ক্ষেত্রে হো কিন্তু সাবজেক্ট হিসেবে বসছে, আমি ইচ্ছা করলে এনে ক্লোজে যাব না, এখানে এই আইসো এ ম্যান এই হলো একটা ক্লোজ, আর হু ওয়াজ এ ফ্রেন্ড, হু ওয়াজ মাই ফ্রেন্ড যে ছিল কি একটা আমার বন্ধু, তো ওইটারে বলে সাবঅর্ডিনেট ক্লজ, এটারে বলে প্রিন্সিপাল ক্লজ। ক্লোজ নিয়ে আমি পরে আলোচনা করব, আর একটু বলে দিই ক্লোজ কাকে বলে, সাবঅর্ডিনেট ক্লোজটা কাকে বলে। যে ক্লোজের মাথায় তরকারি বোঝা থাকবে, যে ক্লোজের মাথায় তরকারি বোঝা থাকবে তাকে বলে সাবঅর্ডিনেট ক্লোজ। তরকারি বোঝা কেনা কানেক্টর বা রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন এগুলো যদি থাকে, তাহলে কি হবে, সাবঅর্ডিনেট ক্লোজ হবে। এই যে দেখেন, এই হু ওয়াজ মাই ফ্রেন্ড এর মাথায় কেনা আছে, এই যে একটা রিলেটিভ প্রোনাউন আছে, তাহলে এটা কি একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এটা কি ক্লোজ সাবঅর্ডিনেটের ক্লাসিফিকেশন পরে করব।
আচ্ছা, এখন দেখেন এই একটা ক্লোজ, এই একটা ক্লোজ, দুইটা ক্লোজ একত্রিত করছে হো, তাহলে হো কি একটা রিলেশন তৈরি করছে। কার মধ্যে রিলেশন তৈরি করছে? এই যে দ্বিতীয় ক্লোজ এন্ড প্রথম ক্লোজ, দুইটা ক্লোজের মধ্যে একটা রিলেশন তৈরি করছে। তাহলে এই হোটা কি একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন গুলো দেখি কেটা কেটা আছে। যারা ক্লাস করতেছেন আবার মেসেজ আসলে খাইতে দিয়া মেসেজটা দেখে আবার ক্লাসে আসেন না, তাহলে কিন্তু আপনার মধ্যেও রিলেটিভ প্রোনাউনের মতো হইব, তরকারি বোঝা বসবে মাথা। ঠিক আছে, আগে ক্লাসটা করেন মনোযোগ সহকারে, একটা জব নেন, পরে মেসেজের আনসার দিন। ঠিক আছে, তো রিলেটিভ প্রোনাউন গুলোকে, রিলেটিভ প্রোনাউনে আমরা পড়ি হু, হুইজ, দ্যাট, সো দ্যাট। ঠিক আছে, হু, হুইজ, দ্যাট, সো দ্যাট, হোয়ার, হ্যাঁ, হোয়ার, হোয়ার এবং হোয়েন কিন্তু অ্যাডভার্ব বলে। ঠিক আছে, হোয়ার এবং হোয়েন কি বলে লিখে দিই, এটা এই দুটো কি বলে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন এই যে সেন্টেন্স গুলো আমাদেরকে কি করে, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সম্পর্ক তৈরি করে দেয়, জোড়ো করে দেয়, দুইটা সেন্টেন্সের মাঝে বসে কি করে দুইটা সেন্টেন্সের রিলেশন তৈরি করে, তাদেরকে কি বলে রিলেটিভ প্রোনাউন বলে। একটা উদাহরণ তো দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে যাব ইন্টারোগেটিভ প্রোনাউন। না, প্রশ্ন আসলে ইন্টারোগেটিভ প্রোনাউন একই কথা, এটাই থাকে। হ্যাঁ, ইন্টারোগেটিভ প্রোনাউন এগুলোই থাকে। ঠিক আছে, আমি এটা মুছে দিয়ে ক্লিয়ার করে লিখতেছি। চলে আসলাম আমাদের রিলেটিভ প্রোনাউন ক্লিয়ার। এখন চলে আসলাম আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। আগে একটু আলোচনা করি ইন্টারোগেটিভটা কি মূলত। ইন্টারোগেটিভ চেনেন? ইন্টারোগেটিভ হচ্ছে বল মারা বড়শি, বল মাছ ধরা বড়শি চেনেন? বড়শি যেরকম বেঁকানো থাকে, ঠিক এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকে, এরকম একটা বেঁকানো চিহ্ন থাকে। এই বাঁকানো চিহ্নটা দেখলে আমরা বুঝবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের সূচনা হয় প্রথমে ডব্লিউ কোয়েশ্চন প্লাস, হ্যাঁ, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স। অবজেক্ট লিখবেন না, সাবধান, অবজেক্ট লেখা যায় না, কারণ অবজেক্টের মধ্যে প্রকারভেদ আছে, অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট আছে। অবজেক্টের কিন্তু প্রকারভেদ আছে। ঠিক আছে, তো অবজেক্ট আমি না লিখে আদার লিখছি, অনেকে লিখে বাকি অংশ। তাহলে ডব্লিউ কোয়েশ্চন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স, এটাকে কি বলে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বলে। আরেকটা স্ট্রাকচার আছে, অক্সিলারি ভার্ব ফার্স্টে চলে আসে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স, শেষে কি থাকে, একটা ইন্টারোগেটিভ চিহ্ন থাকে। এটাও একটা স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার এন্ড এই একটা স্ট্রাকচার। ঠিক আছে, দুটো স্ট্রাকচার। এখন আমি এই স্ট্রাকচার নিয়ে আলোচনা করব না, আমি এই স্ট্রাকচারে যে ডব্লিউ কোয়েশ্চন গুলো আছে না, এই ডব্লিউ কোয়েশ্চনটাকে বলে রিলেটিভ প্রোনাউন। কি বলে? রিলেটিভ প্রোনাউন, সরি, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, এই যে ডব্লিউ কোয়েশ্চন আছে, ডব্লিউ কোয়েশ্চনটাকে বলে ইন্টারোগেটিভ প্রোনাউন। এন্ড ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো কোনগুলো আমি একটু লিখি। হু, হুইজ, হ্যাঁ, হুইজ, হোম, হোজ, হোজ, হোমিবার, হোমিবার। ঠিক আছে, হইবার, হইবার, হোয়াট, হোয়াট, হোয়াট ইভার, ডট ডট ডট। বাকি কয়েকটা একটু দেখে নেবেন। ঠিক আছে, এগুলোর কি বলে আবার ইন্টারোগেটিভ প্রোনাউন। একটু প্রশ্ন করি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ কি আপনি কিন্তু আপনার নামটা বলে যাবেন। ঠিক আছে, হোয়াট ইজ ইউর নেম আপনার কমেন্টে বলবেন, হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি। এই যে দেখেন, হোয়াটটা কি একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এই যে হোয়াটটা কি একটা ইন্টারোগেটিভ, বলছিলাম না ডব্লিউসিকেশন হিসেবে বসবে, এই যে হোয়াট কি একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, হ্যাঁ, এরপর লিখলাম হুইজ, হুইজ, হুইজ মানে আমি আরেকটু উদাহরণ নিই, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াটটা কি একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, হোয়াটটা কি একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে।
তাহলে আমরা কি করলাম, ইন্টারোগেটিভ প্রোনাউন শেষ করলাম। আমরা চাইলে আরো কয়েকটা উদাহরণ নিতে পারি। যেমন আমি যদি লিখি নো হুইচ ইজ ইওর চয়েস, হুইচ ইজ ইওর চয়েস, চয়েস আপনার পছন্দ কোনটি, এটাও কি হবে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার তো? আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউন শেষ। আমাদের আসছে এখন রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন এন্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, আমরা দেখবো রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন এন্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো দেখেন, এখন আমাদের রয়ে গেল কেটা, রেসিপ্রোকাল প্রোনাউন। তো মজার একটা প্রোনাউন হলো রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, হ্যাঁ, হোয়াট ইজ দ্য রেসিপ্রোকাল প্রোনাউন বা হোয়াটস কাইন্ডস অফ রেসিপ্রোকাল প্রোনাউন? উই নো রেসিপ্রোকাল প্রোনাউন ইজ ডিভাইডেড বাই টু পার্টস। আমরা এখানে দুইটা, বিশেষ করে দুইটা ভার্ব ব্যবহার করি। একটা হলো ইজ অদার, আর একটা হলো অন অ্যানাদার। ইজ অদার, আর একটা হলো অন অ্যানাদার। একটা মজার বিষয় জানবেন যে ইজ অদার এন্ড অন অ্যানাদার হলো দুইটা রেসিপ্রোকাল প্রোনাউন, এন্ড ইজ অদার এন্ড অন অ্যানাদারটা কোথায় ব্যবহৃত হয় আমরা একটু দেখতে হবে। ইজ অদার হলো দুইজন ব্যক্তি বুঝালে, কয়জন বুঝালে? দুইজন। দুইজন ব্যক্তি বুঝালে ইজ অদার হবে, আর অন অ্যানাদার হলো দুইয়ের অধিক, দুইয়ের অধিক, অধিক। এখন প্রশ্ন আসতে পারে যে রেসিপ্রোকাল প্রোনাউনটা কি, মূলত কাজটা কি রেসিপ্রোকাল? রেসিপ্রোকাল প্রোনাউন হলো দুইটা নাউন বা দুই বা তিনটি নাউনের মধ্যে কি করে সম্পর্ক স্থাপন করে, কি স্থাপন করে? দুইয়ের অধিক বা দুইটি নাউনের মধ্যে কি করে সম্পর্ক স্থাপন করে। একটা উদাহরণ দিতে বুঝবেন। যে দেখেন, আমি বললাম রিম্মা, 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 রিম্মা এন্ড রিনা লাইক ইচ অদার, লাইক ইচ অদার। অর্থাৎ রিম্মা এবং রিনা একে অপরকে কি করে পছন্দ করে। এই যে দেখেন, রিম্মা এবং রিনা দুইজন ব্যক্তি, লাইক ইচ অদার। যেহেতু এখানে রিম্মা এবং রিনা কি দুইটা নাউন ফ্লুরাল, তাহলে আমি ভার্বটা দিছি ফ্লুরাল। দুইটা নাউন দ্বারা বুঝাইতেছে, দুইটা নাউন মানে দুইটা সাবজেক্ট একসাথে আছে, তাহলে কি দ্যাট ফ্লুরাল। নাউন ফ্লুরাল হলে ভার্ব কি হবে? ফ্লুরাল। সাবজেক্ট ফ্লুরাল হলে ভার্ব ফ্লুরাল। রিম্মা এন্ড রিনা লাইক ইচ আদার, রিম্মা এবং রিনা কি করে? একে অপরকে পছন্দ করে। এখন দেখেন, আমি যদি এখানে তিনটা দিতাম, রিমা, রিমা, রিনা এন্ড রহিমা, হ্যাঁ, ডোন্ট ডোন্ট লাইক, তাদের মধ্যে একটু ঝগড়া হয়েছে, ডোন্ট লাইক ওয়ান অ্যানাদার। ঠিক আছে, অ্যানাদার তার মানে কি? তারা তিনজন একজন আরেকজনকে কি করে না? পছন্দ করে না। তাহলে আমরা একটু কি বুঝলাম? এটার কয়েকটা বৈশিষ্ট্য লিখতে পারি। এর বৈশিষ্ট্য হলো, যদি এখানে টু উল্লেখ থাকে, টু, থ্রি, থ্রি ডাবল, হ্যাঁ, এগুলো যদি উল্লেখ থাকে তাহলে কি হবে? এটা হবে রেসিপ্রোকাল অন অ্যানাদার ব্যবহৃত হবে। আর এখানে যদি, সরি, এখানে সরি আমি ভুল লিখছি, এনে থ্রি, ফোর, থ্রি, ফোর, ফাইভ এরকম যদি কথা উল্লেখ থাকে তাহলে হবে কি? অন অ্যানাদার। আর যদি ইচ অদারের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি, যদি আমার কি থাকে? টু উল্লেখ থাকে, টু, টু কথাটা উল্লেখ থাকে, মানে দুইটা ব্যক্তি উল্লেখ থাকে, দুইটা ব্যক্তি যদি থাকে তাহলে আমি কি বলবো? ইচ অদার ব্যবহার করবো। তাহলে আমরা কি বুঝলাম? ইচ অদার এবং অন অ্যানাদার পরস্পরকে বোঝায়, যেটা বলে কি বলতে বোঝা? পরস্পরকে। আচ্ছা, এরপরে হলো আমাদের ইন্ডিফিনিট প্রোনাউন এন্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা ইচ, এভরি, আইদার, নাইদার এগুলোর আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, একটু দেখাইতেছি, বিস্তারিত দেখাইতেছি, আগে লিখে নিই। আচ্ছা, এরপরে রয়ে গেল আমাদের কেটা ইন্ডিফিনিট প্রোনাউন। ইন্ডিফিনিট প্রোনাউন, হোয়াট ইজ ইন্ডিফিনিট প্রোনাউন? ইন্ডিফিনিট বুঝেন তো? ইন্ডিফিনিট মানে কি? অনির্দিষ্ট বোঝায়। কি বোঝায়? অনির্দিষ্ট। আর ডিফিনিট মানে কি? নির্দিষ্ট করে। ঠিক আছে, তো ইন্ডিফিনিট প্রোনাউন, যেমন ইন্ডিফিনিট আর্টিকেল আছে না এন, এবং ডিফিনিট আর্টিকেল ছিল কি দে, এগুলো থেকে আমরা বলতে পারি। যেমন ইন্ডিফিনিট প্রোনাউনটা আবার দুই ভাগে ভাগ করতে পারে, একটা হলো সিঙ্গুলার, সিঙ্গুলার, আর একটা হলো প্লুরাল, প্লুরাল, আর একটা হলো মিক্সড। সিঙ্গুলার প্লুরাল উভয় বোঝাবে, ওইগুলো কি বলে? ইন্ডিফিনিট প্রোনাউন। এখন সিঙ্গুলার ইন্ডিফিনিট প্রোনাউন গুলো যেমন অল, এনি,
anybody, everybody, everybody, হ্যাঁ, nobody, none, no one, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা আরেকটু দেখে নেবেন আপনারা। এটা কি বলে সিঙ্গুলার ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন এন্ড প্লুরাল ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন কাকে বলে? যেমন আমরা পড়ছিলাম প্লুরালের মধ্যে সাম, লিটল, লিটল, ঠিক আছে, ফিউ, ফিউ, ঠিক আছে, ফিউ। এরপরে এখানে লিটলটা দিব না, আমরা লিটলটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, আনকাউন্টেবল নাউন তো পূর্ব হয় না, সাম, ফিউ, ঠিক আছে, অল, এরপরে আপনার মেনি ইত্যাদি ইত্যাদি কি বলে প্লুরাল ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন বলে। এখানে অলটা দিবেন না, অলটা মুছে দিবেন, ঠিক আছে, অল, ফিউ, মেনি এগুলো কি বলে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন বলে। আর এন্ড মিক্সড ডিটারমিনার, যে এখানে এই দুইটা মিলাই কি অনেকগুলো আছে যেগুলো কাউন্টেবল ডিটারমিনার এন্ড আনকাউন্টেবল ডিটারমিনার উভয় বসায়, ঠিক আছে, যেগুলো গণনা করা যায় না কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল নাউন উভয় নাউনের পূর্বে বসে তাদেরকে বলে মিক্সড ডিটারমিনার। এখন যে অল আছে, অল, মেনি, ফিউ, অল, মেনি, এস সেভারাল, সেভারাল ডট ডট এগুলোই বলে কি হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। দুটো উদাহরণ নেই, যেন দেখেন এভরিবডি ওয়ান্ট টু বি হ্যাপি, এভরিবডি ওয়ান্ট টু বি হ্যাপি, প্রত্যেক মানুষ কি চায় সুখী হইতে চায়। একটু দেখেন এভরিবডি আছে, ওয়ান্ট আছে, এন্ড এভরিবডি সিঙ্গুলার না প্লুরাল? এভরিবডি হলো সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে সিঙ্গুলার, ভার্বের শেষে কি যুক্ত করতে হয় এস বা এস যুক্ত করতে হয়, যে ওয়ান্টস আছে, ওয়ান্টস টু বি হ্যাপি, ঠিক আছে। যেমন আমি লিখি সাম পিপল, পিপল কাম হিয়ার, একটু দেখেন এই সাম পিপলটা কি, সামটা কি একটা প্লুরাল ডিটারমিনার, ভার্বটা কি হবে প্লুরালতে কাম, কামেই থাকবে, কাম মানে ভার্ব তো জন্মগতভাবেই প্লুরাল। আমরা আগামী ক্লাসটা ভার্বের উপরে দিব, ঠিক আছে। আর ভার্বের উপরে যেটা ক্লাসটা মিস করবেন এটা ইংলিশে ভালো কিছু করতে পারবেন না, ঠিক আছে। তো সাম পিপল কাম হিয়ার, কিছু মানুষ এখানে আসে, কিছু মানুষ এখানে আসে। এখন আমাদের রয়ে গেল কেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ এভরি, ইচ, এভরি, হ্যাঁ, আইদার, নাইদার, আইদার, আইদার নাইদার এগুলোর বলে কি আইদার, টি এইচ ইয়ার, আইদার নাইদার এগুলোর বলে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে। সো প্রিয় শিক্ষার্থীরা এন্ড বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন যারাই দেখেন, আজকে সবার কাছ থেকে বিদায় নিতেছি। আজকে আমরা প্রোনাউনের ক্লাস করলাম, এর আগে আমরা নাউনের ক্লাসটা করছি, আজকে প্রোনাউন ক্লাস। আগামী ক্লাসে অবশ্যই মাস্ট বি আমি ভার্ব নিয়ে আলোচনা করব এবং ভার্বটা একদম সিম্পলি আলোচনা করব, যে যেখানে ভার্ব নিয়ে কোনো প্রবলেমই থাকবে না, ঠিক আছে। ভার্বটা আমি একদম সিম্পলি আলোচনা করব। আল্লাহ হাফেজ।